আজ আমরা দেখতে চলেছি ২০২৪ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো হেলগোল্যান্ড। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি, যেখানে এমন একটি পৃথিবীকে দেখানো হয়েছে যে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল ভয়ানক এক ভাইরাস, আর সেই ভাইরাসের মহামারীর কবলে পড়ে মারা গিয়েছিল পৃথিবীর প্রায় সমস্ত মানুষ। তবে সম্পূর্ণ পৃথিবীতে বেঁচে থাকার জন্য শুধুমাত্র একটি দ্বীপ ছিল, যেখানে বসবাস করত মাত্র ৫১৩ জন মানুষ, যারা কিনা ভাইরাস থেকে বেঁচে সেখানে সার্ভাইভ করছিল। সেই দ্বীপের আবার ছিল অদ্ভুত কিছু নিয়মকানুন, যেগুলো পালন করা সেখানকার মানুষের জন্য অনেক কষ্টকর ব্যাপার ছিল। তাই সেই দ্বীপে বসবাসের প্রায় ২০ বছর পর মানুষ যখন স্বাধীনভাবে বাঁচার জন্য সেই দ্বীপের বাহিরের শহরগুলোতে চলে আসে, তখন প্রায় ২০ বছর পর পৃথিবীর পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যেটা দেখে তারা তাদের নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তো এরপর তাদের সঙ্গে কি ঘটেছিল, পৃথিবীর এমন ভয়ানক পরিস্থিতিতে বেঁচে থাকার জন্যই বা তারা কিভাবে সার্ভাইভ করেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভাইরাসে আক্রান্ত এক পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবীতে ভয়ানক এক ভাইরাস ছড়িয়ে পড়েছিল, আর এই ভাইরাসের মহামারীতে মারা গিয়েছিল পৃথিবীর প্রায় সমস্ত মানুষ। এই ভাইরাসটি এতটাই দ্রুত ছড়িয়ে পড়েছিল যে খুব অল্প সময়ের মধ্যে মানব সভ্যতা পতনের একদম শেষ প্রান্তে গিয়ে দাঁড়ায়। আর এই ভাইরাসটির ফলে বিস্তীর্ণ জনপদ হয়ে যায় বিরান। পৃথিবীর প্রত্যেকটি জায়গা পরিণত হয় বিশৃঙ্খলা, হিংস্র এবং নরখাদকদের আখড়ায়। মানুষ খাবারের অভাবে একদম হিংস্র হয়ে উঠেছিল। ভাইরাসের কারণে মানুষ মারা যাচ্ছিল তো ঠিকই, কিন্তু পৃথিবীতে এত পরিমাণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যে মানুষই মানুষকে হত্যা করতে শুরু করেছিল। এভাবেই দেখতে দেখতে সম্পূর্ণ পৃথিবীর মানুষ মারা যায়। আর বর্তমানে খুবই অল্প সংখ্যক মানুষ পৃথিবীতে বেঁচে আছে, যারা কিনা পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেটা ছিল পৃথিবীর একদম মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি দ্বীপ। দ্বীপটির নাম হচ্ছে হেলগোল্যান্ড। হেলগোল্যান্ডই ছিল বর্তমানে পৃথিবীর সবচাইতে সুরক্ষিত জায়গা। দ্বীপটি অবস্থিত ছিল জার্মানির একটি জায়গাতে। পৃথিবীর অন্যান্য সব জায়গা থেকে এই দ্বীপটি অনেক দূরে ছিল, যার কারণে এখন পর্যন্ত সেই ভাইরাসটি দ্বীপটি পর্যন্ত পৌঁছতে পারেনি। তাই মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সবাই মিলে এখানে তাদের নতুন এক পৃথিবী গড়ে তুলেছে। এই দ্বীপটিতে বসবাস করে ৫১৩ জন মানুষ। তারা অনেক শান্তিপূর্ণভাবে এখানে মিলেমিশে থাকে। তবে এই দ্বীপটির সবকিছু নিয়ন্ত্রণ রাখার জন্য এখানে অদ্ভুত কিছু নিয়মকানুন ছিল। তার মধ্যে একটি হল যে যখনই এই দ্বীপটিতে নতুন কোনো শিশুর জন্ম হয়, ঠিক তখনই দ্বীপটির সকল মানুষদের মধ্যে কোনো একজন মানুষকে মরতে হয়। আসলে এই নিয়মটি এ কারণেই তৈরি করা হয়েছিল যাতে করে এখানকার জনসংখ্যা কোনোভাবেই বৃদ্ধি না পায়, কারণ এই জায়গাটির সবকিছু মাত্র ৫১৩ জন মানুষের জন্যই তৈরি। আর এই নিয়মের ফলে এখানকার প্রত্যেকটি মানুষই সমানভাবে তাদের অধিকার পায়, কখনো কারো অধিকার ক্ষুণ্ণ হয় না। তাই নতুন কেউ জন্ম নিলে কাউকে না কাউকে তার জীবন বিসর্জন দিতে হয়, কেননা দ্বীপের অপর্যাপ্ত খাবার দাবার এবং সম্পদের সঙ্গে তাল মিলিয়ে মানুষের সংখ্যা সবসময় কম রাখাটাই ছিল দ্বীপবাসীদের মূল লক্ষ্য। তো এই দ্বীপটিতে সমস্ত নিয়মকানুন অনেক কঠোরভাবে পালন করা হয়। আর যদি কোনো ব্যক্তি কখনো ভুল করেও এই নিয়মের বাহিরে যায় বা এখানকার কোনো নিয়ম ভঙ্গ করে, তাহলে লিডার বোর্ড থেকে তার নাম নিচের সারিতে যেতে থাকে। আসলে লিডার বোর্ড ছিল এমন একটি বোর্ড যেখানে এই দ্বীপের ৫১৩ জন মানুষের র্যাঙ্কিং রয়েছে। অর্থাৎ এখানকার মানুষ যতটা বাধ্য এবং সমস্ত নিয়মকানুন মেনে চলে, তাদের র্যাঙ্কিংও ঠিক ততটা উপরে ওঠে। এভাবে করে প্রায় ১ থেকে ৫১৩ পর্যন্ত র্যাঙ্কিং রয়েছে। আর এভাবে করে যারা র্যাঙ্কিংয়ে সবচাইতে উপরের পজিশনে থাকে, তাদেরকে সবচাইতে বেশি মূল্যায়ন করা হয়। এমনকি তাদের মতামতকেও বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়। তাছাড়া যে সমস্ত মানুষদের নাম লিডার বোর্ডের একদমই নিচের পজিশনে চলে যায়, তাদের মৃত্যু একদম অবধারিত। তখন এখানকার সমস্ত মানুষদের মধ্যে একটি গণভোট করা হয়, আর এই ভোটের মাধ্যমে নির্ধারিত হয় যে কাকে এবার মারা হবে। এসব নিয়মের মধ্যেই চলছিল হেলগোল্যান্ড দ্বীপটি। এবার দেখতে দেখতে প্রায় ১৫ বছর সময় পার হয়ে যায়। আর নির্ধারিত ব্যক্তি যদি নিজেদেরকে প্রমাণ করতে পারে যে তারা কোনো না কোনোভাবে এই দ্বীপের কাজে আসবে, তাহলে তাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেয়া হয়। হেলগোল্যান্ডে আমরা অ্যামেলি নামক একজন মহিলাকে দেখতে পাই, যে কিনা একটি সন্তান জন্ম দিচ্ছিল। এখানে লোরা নামক একজন রিপোর্টার রয়েছে, যে কিনা এই পুরো সময়টি তার ক্যামেরায় রেকর্ড করছিল। কিছুক্ষণের মধ্যেই তাদের দ্বীপে নতুন এক শিশুর জন্ম হয়। বাচ্চা এবং মা দুজনেই একদম সুস্থ রয়েছে। বাচ্চাটি ছিল একটি মেয়ে। এখানে বাচ্চাটিকে তার দাদা অনেক দোয়া এবং ভালোবাসা দেয়। এরপর সেই দ্বীপেরই কয়েকজন মানুষের সঙ্গে একটি পাহাড়ের কিনারে চলে যায়, কারণ এই দ্বীপের নিয়ম তো তাকে পালন করতেই হবে যে একজন নতুন মানুষের জন্ম হলে আরেকজন মানুষের জীবন বিসর্জন দেয়া। এখন বাচ্চাটি যেহেতু তার পরিবারে জন্ম নিয়েছে, তাই সে নিজেই তার জীবন বিসর্জন দিতে প্রস্তুত ছিল, কারণ তার অনেক বয়স হয়েছে।
সে তো এমনিতেই বাঁচবে না, তাই সে নিজের ইচ্ছেতেই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই, যেখানে এমিলির আবারও প্রসব বেদনা শুরু হয়েছে। এখন ডক্টর বিষয়টি চেক করতে গেলে দেখতে পায় যে এমিলির পেটে যমজ বাচ্চা ছিল, তাই সঙ্গে সঙ্গে সেখানে আরও একটি বাচ্চার জন্ম হয়। তারা কেউই কল্পনাও করতে পারেনি যে আজকে এমন একটি ঘটনা ঘটবে। এখন এই বিষয়টি অনেক জটিল হয়ে দাঁড়ায়, তাই হেলগোল্যান্ডের পক্ষ থেকে একটি কাউন্সিল মিটিং বসে। দ্বিতীয় বাচ্চাটির ব্যাপারে কি করা যায় তারা সেই সমস্ত ব্যাপারেই আলোচনা করছিল। এখানে তাদের লিডার ছিল বিট্রিজ নামক একজন মহিলা। কিছু মানুষ এখানে বলে যেহেতু টুইন বেবির জন্ম নিয়েছে তাই তাদের উচিত দুটো বাচ্চাকেই রাখা, আর যেহেতু একজনের জন্য তাদের দাদা নিজের জীবন বিসর্জন দিয়েছে তাই এখন তাদের জন্য আর কোনো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হবে না। তারা এখন অন্তত তাদের জনসংখ্যা 513 থেকে 514 জনে করতে পারে। কিন্তু আরেক দল মানুষেরা বলে যে তাদের এই নিয়ম তো বহু বছর ধরেই চলছে, আর তারা যদি এখন কোনো ব্যতিক্রম ঘটনা ঘটায় তাহলে ভবিষ্যতে সবাই এমনটাই করবে। এতে কি আমরা আমাদের দ্বীপে জনসংখ্যা ধরে রাখতে পারব? এখন এই দুটো মতামতে তারা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে এই ব্যাপারে তারা একটি গণভোটের আয়োজন করবে, আর দ্বীপের বেশিরভাগ মানুষ যেই মতের উপর ভোট দেবে সেটাই গ্রহণযোগ্য বলে মনে করা হবে। জনগণই রায় দেবে যে কে মরবে আর কে বাঁচবে। তাদের এই দ্বীপের একটি নিজস্ব টিভি চ্যানেল ছিল, যেখানে প্রতিদিনই একটি করে নিউজ প্রচার করা হয়, আর আজ সেখানে অ্যামেলিয়ার যমজ বাচ্চা জন্মগ্রহণের নিউজটি প্রচার করা হচ্ছিল, এবং একই সাথে মানুষকে লিডার বোর্ডের কথা মনে করিয়ে দেওয়ার জন্য সেখানে একটি চার্টও শো করা হচ্ছিল। আর এই সম্পূর্ণ নিউজটি দেখছিল হেলগোল্যান্ডের সমস্ত মানুষেরা, যাদের মধ্যে ক্রিস্টিয়ান নামক একজন ব্যক্তি ছিল। ক্রিস্টিয়ান এখানে দেখতে পায় যে লিডার বোর্ডে তার নাম 511তম স্থানে রয়েছে। এটা দেখে সে একদম অবাক হয়ে যায়, কারণ দ্বীপটিতে 513 জন মানুষের থাকার লিমিটেশন ছিল। সেখানে 511 নম্বর পজিশনে নিজের নাম থাকা মানে মৃত্যু অবধারিত, কারণ শেষের পজিশনে থাকা মানুষদেরকে নিয়েই গণভোট করা হয় যে এবার কে মরবে। তাই ক্রিস্টিয়ান অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। ক্রিস্টিয়ানের সাথে তার হেনরিক্স নামক একজন বন্ধু ছিল। ক্রিস্টিয়ান তার বন্ধু হেনরিক্সকে বলে যে সে যদি এবার মৃত্যুর জন্য নির্বাচিত হয় তবে সে লাভ দেবে না, কিন্তু হেনরিক্স তাকে এখানে মনে করিয়ে দেয় যে সর্বশেষ যে ব্যক্তি চেষ্টা করেছিল বেঁচে যাওয়ার জন্য তাকে সবাই মিলে জোর করে খাঁচায় বন্ধ করে পাহাড় থেকে ফেলে দিয়েছে। এভাবে মৃত্যুর যন্ত্রণা কি আরও বেশি কষ্টদায়ক নয়? এবার আমরা এলিস নামক একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। তাকে আসলে এই দ্বীপের আবর্জনা মনে করা হয়, কারণ তার যেহেতু এখন অনেক বয়স হয়ে গিয়েছে তাই লিডার বোর্ডে তার পজিশন ছিল 512 নম্বরে। তাই এই দ্বীপকে দেওয়ার মতো তার কাছে কিছুই বাকি নেই। সে এখানে কোনো অবদানই রাখতে পারবে না, তাই ইচ্ছে করেই তাকে এত নিচের পজিশনে দেয়া হয়েছে। এরপর আমরা এটিয়ান নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা এই দ্বীপের সর্বশেষ পজিশনে ছিল, অর্থাৎ 513 নম্বর পজিশন ছিল তার, কারণ তাকে এখানকার একজন ক্রিমিনাল হিসেবে গণ্য করা হয়েছে, যেটা জানতে পেরে তার ওয়াইফ অনেক কষ্ট পায়। অন্যদিকে আমরা মার্ক নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, তার সঙ্গে ছিল তার ছেলে লিনাস। তো তারা দুজন মিলে একটি ল্যাবে চলে যায়। আসলে মার্ক ছিল একজন ডক্টর, তাই তারা দুজন মিলে তাদের ল্যাবের মধ্যে একটি ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছিল, যেটা ছিল পৃথিবীতে ছড়িয়ে পড়া ভাইরাসের প্রতিষেধক। কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র এবং কোনো নমুনা ছিল না। তাই মার্ক সিদ্ধান্ত নেয় যে সে তার এই রিসার্চ বন্ধ করে দেবে, কারণ প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া এই রিসার্চ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এবার আমরা জুডিথ নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। সে এখানে ডক্টর মার্কের সাথে একটি কাজ করতে যাচ্ছে। আসলে তারা পুরো শহরে বিভিন্ন ধরনের মেডিসিন ডেলিভারি করে। তো প্রথমেই তারা চলে যায় এটিয়ানদের বাড়িতে, যার সঙ্গে তার ওয়াইফ লিসা রয়েছে। তো জুডিথকে দেখতে পেয়ে লিসা এখানে তার উপর অনেক রেগে যায়, আর তার হাজব্যান্ড এটিয়ানের লাস্ট পজিশনের জন্য সে তাকেই দোষারোপ করে। কিন্তু জুডিথ এখানে তাকে মনে করিয়ে দেয় যে তার কারণেই তার হাজব্যান্ড লাস্ট পজিশনে আছে, কারণ এটিয়ান তার জন্যই মেডিসিন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এরপর লিসা তাকে বলে তার হাজব্যান্ড এটা করতে বাধ্য হয়েছে, কারণ জুডিথের বন্ধু ছিল ডক্টর মার্ক। তারা প্রথমে ডক্টর মার্ককে তাদেরকে মেডিসিন দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, কিন্তু সে না দেওয়ার কারণেই এমনটা হয়েছে। আসলে ডক্টর মার্ক চাইলেও অনুমতি ছাড়া মেডিসিন দিতে পারত না। তাদের জন্যই তার হাজব্যান্ডকে প্রায় 4 সপ্তাহ ধরে না খেয়ে জেল খাটতে হয়েছে। তার উপর আবার তার পজিশনে একদম নিচে নেমে এসেছে। এখন তাদের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে তর্ক চলছিল। ঠিক তখনই সেখানে একজন প্রতিবেশী আসে, আর সে লিসার দাদার একটি ঘড়ি চায়, এবং সে এখানে ডক্টর মার্ককে জানায় যে লিসা এবং এটিয়ান ফেক ভোট কিনেছে, যেটা জানাজানি হয়ে গেলে তারা আরও বিপদে পড়ে যাবে। তাই লিসা এখানে ডক্টর মার্কের কাছে অনুরোধ করে যাতে করে মার্ক এখানকার লিডার বিট্রিজকে সবকিছু বুঝিয়ে বলে তার হাজবেন্ডের পজিশন যেন কিছুটা উপরে উঠিয়ে দেয়া হয়। এখন ডক্টর মার্কের সাথে বিট্রিজের যেহেতু একটু ভালো সম্পর্ক ছিল, তাই সে লিসাকে কথা দেয় যে সে যতটুকু সম্ভব তাদের জন্য চেষ্টা করে দেখবে।
অন্যদিকে আমরা অ্যামিলিকে দেখতে পাই। অ্যামিলি যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় যে তার একটি বাচ্চাকে একজন মহিলা চুরি করে নিয়ে যাচ্ছে। আসলে এই মহিলাটি ছিল এলিস নামক সেই বৃদ্ধ মহিলা, যার পজিশন ছিল 513। অ্যামিলি তখন তাড়াতাড়ি করে সেই মহিলার কাছে গিয়ে বলে, আপনি আমার বাচ্চা ফেরত দিন। আপনি এতটা নিচে নেমে গিয়েছেন? আপনি কিনা নিজে বাঁচার জন্য আমার বাচ্চাকে চুরি করে নিয়ে মেরে ফেলতে চাইছেন? কিন্তু বৃদ্ধ মহিলাটি তাকে বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে যে তার এমন কোনো উদ্দেশ্য ছিল না। সে দিক দিয়ে যাওয়ার সময় বাচ্চাটির কান্নার আওয়াজ পেয়েছিল, তাই তাকে শান্ত করার জন্যই সে তাকে কোলে নিয়েছে। এরপর আমরা ডক্টর মার্ককে দেখতে পাই। ডক্টর মার্ক আসলে লুকিয়ে লুকিয়ে অনেক মানুষকে মেডিসিন দেয়, যেটা জুডিথ জানত। এরপর একটি সুপার মার্কেটে আমরা জুডিথকে দেখতে পাই। জুডিথ এখানকার লিডার বেট্রিজকে মার্কের ব্যাপারে সবকিছু বলছিল, যে মার্ক কিভাবে মানুষকে লুকিয়ে লুকিয়ে মেডিসিন দিয়ে বেড়ায়। কিন্তু বেট্রিজ এখানে তাকে কিছু সময়ের জন্য চুপ থাকতে বলে, কারণ এখন সে মার্কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ মার্কের নলেজ তাদের প্রয়োজন। মার্ক যদি ভ্যাকসিনটি আবিষ্কার করতে পারে, তাহলে যদি কোনোভাবে এই দ্বীপে ভাইরাস ছড়িয়েও পড়ে, তখন তার তৈরি ভ্যাকসিনই তাদের কাজে আসবে। এরপর সেই সুপার মার্কেটে একটি বাচ্চা একটি কাচের বয়ম ভেঙে ফেলে। ঠিক সেই সময় সেখানে দাঁড়িয়েছিল ক্রিস্টিয়ান এবং হেনরিক্স। হেনরিক্স এখানে ক্রিস্টিয়ানকে বলে, এটাই হচ্ছে আমাদের মোক্ষম সুযোগ লিডার বেট্রিজের সামনে ভালো সাজার। এতে হয়তো লিডার বোর্ডে আমাদের নাম উপরেও চলে যেতে পারে। তাই ক্রিস্টিয়ান সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে একটি আপেল দিয়ে বলে, কোনো সমস্যা নেই, এখানে তোমার কোনো ভুল ছিল না। এমন সময় আবার সেখানকার একজন মহিলা বাচ্চাটিকে ছোট্ট একটি গিফটও দেয়। আর বেট্রিজ যখন এটা দেখতে পায়, তখন সে ক্রিস্টিয়ান এবং সেই মহিলার পজিশন 1 পয়েন্ট উপরে করে দেয়। অন্যদিকে এই সুপার মার্কেটে লিসাও ছিল। তো লিসাকে দেখতে পেয়ে লিসার কাছে এখানে হেনরিক্স আসে। হেনরিক্স আসলে ছিল অনেক ধনী পরিবারের সন্তান, তাই সে এখানে লিসাকে বলে যে লিসা চাইলে তার এতটা কষ্ট করতে হবে না। আজকে সারাদিন এই স্টোরে তার ডিউটি রয়েছে। লিসা চাইলে সে লিসাকে ইলিগেলভাবে প্রচুর পরিমাণে খাবার সাপ্লাই দেবে, যদি লিসা তার বিনিময়ে তার সঙ্গে অবৈধ সম্পর্ক করে। এরপর লিসা তাকে জানায় যে এই ব্যাপারে তারা পরে কথা বলবে। কিন্তু হেনরিক্স তারপরও তার কোনো কথাই শুনছিল না। হেনরিক্সের এই সমস্ত কার্যকলাপ দেখতে পায় বেট্রিক্স। এরপর বাহিরে এসে সে হেনরিক্সকে বলে, তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, বারবার কিন্তু আমি তোমাকে এভাবে বাঁচাতে পারবো না। যদি জনগণের সামনে তোমার এসব কার্যকলাপ ফাঁস হয়ে যায়, তাহলে কি হবে ভাবতে পারছো? আসলে হেনরিক্স ছিল বেট্রিসের নিজের সন্তান, কিন্তু হেনরিক্স তাকে জানায় যে তার যা ইচ্ছে সে তাই করবে। অন্যদিকে আমরা মার্ককে দেখতে পাই। মার্ক তার ল্যাবে এসে গোপন একটি দরজা খোলে, যেটার ব্যাপারে কেউ জানে না। মার্ক আসলে তার এক্সপেরিমেন্টের জন্য সেখানে পিটার নামক একজন ব্যক্তিকে লুকিয়ে রেখেছিল। আসলে পিটার ছিল ভাইরাসে ইনফেক্টেড, আর সে ছিল এই দ্বীপের বাহিরের মানুষ। সে নিজে থেকেই মার্ককে ভ্যাকসিন তৈরিতে সাহায্য করতে চায়। তো মার্ক যখন এখানে তাকে একটি ইনজেকশন পুশ করে, সে তখন মার্ককে জানায় যে মার্কের এই ভ্যাকসিন হয়তো সাকসেস হতে চলেছে, কারণ যখনই সে তাকে ভ্যাকসিন দেয় তখনই তার আগের চাইতে অনেকটা ভালো ফিল হয়। অন্যদিকে লিসা হেনরিক্সের কাছে আসে। সে হেনরিক্সের ফুড সাপ্লাইয়ের অফারটি অ্যাকসেপ্ট করে। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় যে একটি জাহাজে করে অন্যান্য জায়গার মানুষেরা তাদের দ্বীপে প্রবেশ করতে আসছে। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বর্ডার ক্রস করার চেষ্টা করছে। এদিকে হেনরিক্স এই খবরটি জানতে পেরে সঙ্গে সঙ্গেই তাদের বর্ডারের কাছে চলে যায়। হেনরিক্স এবং সমস্ত গার্ডেরা তাদেরকে সাবধান করে দেয়, যাতে ভুল করেও তারা তাদের দ্বীপের দিকে এক পাও এগিয়ে না আসে। কিন্তু তারপরও যখন তারা কোনো কথাই শুনছিল না, তখন গার্ডেরা মিলে তাদের সবাইকে শুট করতে শুরু করে। বিশেষ করে হেনরিক্সই তাদের সবাইকে মেরে ফেলে, যার ফলে গার্ডদের টিমে মিয়া নামের যে লিডার ছিল সে হেনরিক্সের উপর অনেক খুশি হয়। তো এর কয়েক ঘন্টা পরেই দ্বীপে গণভোটের আয়োজন করা হয় যে সেই যমজ বাচ্চাদেরকে নিয়ে কি করা যায়। ক্রিস্টিয়ান আবার এখানকার লিডার বোর্ডে দেখতে পায় যে তার একটি ভালো কাজের জন্য তার নাম উপরে চলে গিয়েছে। এখন আর তার কোনো ভয় নেই। এবার গণভোট শুরু হলে বেশিরভাগ মানুষই ভোট দেয় বাচ্চাটিকে রাখার জন্য। এখন বাচ্চাটিকে রাখতে হলে একজন মানুষকে মরতে হবে। এরপর শহরের বেশিরভাগ মানুষই এটিয়ানকে ভোট দেয়, কারণ এটিয়ান চুরি করেছে। তাই সকলের কাছে মনে হচ্ছিল যে তার মরে যাওয়া উচিত। কিন্তু এমন সময় আবার লিসা সেখানে দাঁড়িয়ে যায়, আর লিসা বলে যে মৃত্যুর জন্য সে ভোট দিতে চায় হেনরিক্সকে, কারণ তার হাজবেন্ড যদি সামান্য চুরির জন্য এত বড় শাস্তি পায়, তাহলে হেনরিক্স তো একজন ধর্ষক। সে দ্বীপের মহিলাদেরকে লোভ দেখিয়ে ধর্ষণ করে। বেট্রিজের ছেলে বলে কি তার কোনো বিচার হবে না? এখন লিসা যখন হেনরিক্সের বিরুদ্ধে আওয়াজ তোলে, তখন দ্বীপের অন্যান্য মহিলারাও সাহস পায়। তারাও এখানে চিৎকার করে হেনরিক্সের বিরুদ্ধে বলতে থাকে। আর এবার মৃত্যুর জন্য এটিয়ানের বদলে হেনরিক্স সিলেক্ট হয়ে যায়। কিন্তু বেট্রিস এখানে দ্বীপবাসীর উদ্দেশ্যে বলে যে হেনরিক্স তো তার নিজের ছেলে, আর সে তো একজন মা, তাই সে চাইলেও তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না। তাই সে হেনরিক্সকে এই দ্বীপ থেকে ব্যান করে দেয়, অর্থাৎ হেনরিক্স আর কখনো এই দ্বীপে প্রবেশ করতে পারবে না। হেনরিক্সকে ভাইরাসে আক্রান্ত শহরগুলোতে ছেড়ে আসা হবে।
এখন এই রায় শুনে সবাই সন্তুষ্ট হয়। হেনরিক্সকে নিয়ে যাওয়া হয় জেলে। অন্যদিকে মার্ক আবারও পিটারের কাছে আসে, আর আজকে যখন সে তার ভ্যাকসিনটিকে আপডেট করে পিটারের শরীরে পুশ করে, তখন তার কিছুক্ষণ পরেই পিটার মারা যায়। মার্ক এটা অনেক কষ্ট পায়। এরপর সে পিটারের লাশটিকে পুড়িয়ে ফেলে, যাতে করে এই বিষয়ে কেউ জানতে না পারে। এখন ভ্যাকসিন নিয়ে কাজ করার জন্য তার কাছে আর কোনো নমুনাই ছিল না যে সে টেস্ট করে দেখবে তার ভ্যাকসিন আসলে ভাইরাসে আক্রান্ত মানুষের শরীরে কতটা কাজ করছে। এবার পরের দিন সকালে মার্ক যখন তার ছেলে লিনাসকে এসব ব্যাপারে জানায়, লিনাস তখন তাকে বলে যে সে এখানকার গার্ডদের টিমে জয়েন করবে। তারা হেনরিক্সকে ছেড়ে আসার জন্য এই দ্বীপের বাহিরের শহরগুলোতে যাবে, আর এই সুযোগে সেও তাদের সঙ্গে যেতে চায়। সেখানে গিয়ে সে পৃথিবীর বর্তমান অবস্থা দেখবে, আর সেখানে গিয়ে যদি তার মাথায় কোনো নতুন আইডিয়া আসে তাহলে সেটা তার বাবার কাজে আসবে। কিন্তু মার্ক তাকে সেখানে যেতে নিষেধ করে, কারণ এতে সে নিজেও ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারে। কিন্তু তারপরও লিনাস সেখানে যেতে চায়। তো কিছুক্ষণ পর সমস্ত গার্ডরা তাদের সফরের জন্য তৈরি হয়ে যায়। শহরের মানুষেরা তাদেরকে বিদায় জানাতে আসে, আর গার্ডদের টিমে লিনাসও জয়েন হয়ে যায়। তারা সবাই এখানে সুরক্ষিত পোশাক পরেছিল, যাতে করে ভাইরাস কোনোভাবে তাদের সংস্পর্শে আসতেই না পারে। কিন্তু হেনরিক্সকে কোনো ধরনের সুরক্ষিত পোশাক দেয়া হয় না। এরপর সমস্ত গার্ডরা হেনরিক্সকে নিয়ে বোটে উঠে পড়ে। শুরু হয় তাদের লম্বা এক সফর। তবে এখানে তারা সবাই মিলে 15 বছর আগের পৃথিবীর কথা বলছিল, যখন তারা বাঁচার জন্য এই দ্বীপে এসে আশ্রয় নিয়েছিল। সেই সময় পুরো পৃথিবী নরখাদকে ভরে গিয়েছিল, আর ভাইরাসের কারণে চারিদিকে শুধু মানুষের লাশ আর লাশ পড়েছিল। তাই তাদের সবার মনেই অনেকটা ভয় কাজ করছিল যে 15 বছর পর পৃথিবীর অবস্থা আসলে কেমন হতে পারে। তো অনেক লম্বা একটি সফরের পর তারা একটি বন্দরে চলে আসে, আর একজন গার্ড এখানে হেনরিককে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেয়। তবে হেনরিক্স অনেক ইমোশনাল কথা বলে তাদের মন গলানোর চেষ্টা করে। কিন্তু এখানে হেঞ্জ নামক একজন গার্ড ছিল, সে এখানে হেনরিক্সকে অনেক মারে, কারণ হেনরিক্স তার পরিবারের কয়েকজন সদস্যের সাথেও অনেক জঘন্য কাজ করেছিল। এবার হেনরিক্স হেঞ্জকে অনেক টাকা অফার করলে হেঞ্জ প্রচণ্ড রেগে গিয়ে তার পায়ে গুলি করে দেয়, আর সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা বেট্রিজকে দেখতে পাই, যাকে কিনা দ্বীপের ওয়াটার সাপ্লাই বিল্ডিংয়ে খবর দেয়া হয়েছে, কারণ এখানকার পানির ফিল্টারেশনে অনেক বড় সমস্যা দেখা দিয়েছে। তাই পানি ভালোভাবে বিশুদ্ধ হচ্ছে না। এখন সেখানকার মেন সমস্যাটি খুঁজে বের করার জন্য যখন একজন মহিলা কর্মী পাইপলাইনটি ভালোভাবে দেখছিল, তখন সে সেখানে একটি রেডিও খুঁজে পায়, আর সে সেটা তাদের লিডার বেট্রিজকে দেখায়। রেডিওটি দেখে বেট্রিজ অনেক অবাক হয়ে যায়, কারণ তাদের এই দ্বীপ থেকে বহু বছর আগে রেডিও ব্যান করে দেয়া হয়েছে। তাহলে এটা এখানে কে রেখেছে? যাই হোক, তো কিছুক্ষণ পর ইলেক নামক একজন ইঞ্জিনিয়ার বেট্রিজকে জানায় যে সে পানি সাপ্লাই লাইনে সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে। বেট্রিজ এতে তার উপর অনেক খুশি হয়ে যায়, আর সে তার অনেক প্রশংসা করে। আর এই সুযোগে অ্যালেক বেট্রিজকে বলে যে তার এই কাজের বিনিময়ে তার ওয়াইফকে যেন এখানে নিয়ে আসা হয়। কিন্তু বেট্রিজ সঙ্গে সঙ্গেই তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ তার ওয়াইফ ভাইরাসে ইনফেক্টেড ছিল। অন্যদিকে আমরা গার্ডদের টিমকে দেখতে পাই, তারা এখানে তাদের বোটে করে ঘুরে ঘুরে আশেপাশের সমস্ত পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। এরপর একটি ফাঁকা শহর দেখতে পেয়ে তারা সেই জায়গাতে নেমে পড়ে। কয়েকজন গার্ড এখানে ভাইরাসের স্যাম্পল খুঁজতে যায়, আর লিনাস তাদেরকে বলে যে সে বোটে থেকেই বোটের পাহারা দেবে। এরপর গার্ডরা যখন একটি ব্রিজের কাছে চলে আসে, তখন তাদের সঙ্গে আর্ল নামক একজন ব্যক্তির দেখা হয়। আসলে মিয়া এবং গার্ডরা এই ব্যক্তির কাছেই এসেছে। তারা এখানে আর্লকে কিছু খাবার এবং বিভিন্ন ধরনের ফলমূল দেয়, যার বিনিময়ে সে তাদেরকে কয়েক বক্স মেডিসিন দেয়, যেগুলো হেলগোল্যান্ডের মানুষদের জন্য অনেক প্রয়োজনীয়। এদিকে লিনাসও লুকিয়ে লুকিয়ে শহরের পরিস্থিতি দেখার জন্য বেরিয়ে পড়েছিল, আর ঠিক তখনই সে সেখানে কয়েকজন সার্ভাইভার্সদেরকে দেখতে পায়। তো একজন বৃদ্ধ লোক এখানে তাকে বলে যে তার এই ধরনের পোশাক পরে থাকার কোনো দরকার নেই, কারণ এখন পৃথিবী থেকে সেই ভাইরাস চলে গিয়েছে। কিন্তু লিনাস এটা মোটেও বিশ্বাস করে না, সে তাকে তার কাছ থেকে দূরে থাকতে বলে। এরপর লিনাসের কাছে মজিক নামক একটি ছেলে আসে। মজিক তাকে একটি ভ্যাকসিন দিয়ে বলে যে এটা হচ্ছে ভাইরাসের ভ্যাকসিন, আর এই ভ্যাকসিন একটি জাহাজে আরও অনেকগুলো রয়েছে। লিনাস চাইলে সে তাকে সেখানে নিয়ে যেতে পারে। এরপর লিনাস মজিকের সাথে সেই জাহাজে চলে যায়, আর এখানে এসে মজিক লিনাসকে বলে যে সে সমস্ত ভ্যাকসিন তাকে দিয়ে দেবে যদি সে তাকে এবং তার কয়েকজন বন্ধুকে তাদের সঙ্গে সেই দ্বীপে নিয়ে যায়। কিন্তু লিনাস জানায় যে সে চাইলেও এটা করতে পারবে না, তাদের দ্বীপে এই নিয়ম নেই। এরপর সঙ্গে সঙ্গে সেখানে মজিকের সমস্ত লোকেরা বেরিয়ে আসে। এটা দেখতে পেয়ে লিনাস ভয় পেয়ে যায়। সে তখন তাড়াতাড়ি করে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু তার অনেক সময় আগেই বাকি গার্ডরা বোটে চলে এসেছিল। তারা এখানে লিনাসের জন্য অনেক সময় ধরে অপেক্ষা করার পর অনেক বেশি দেরি হয়ে যাওয়ায় তারা বোট ছেড়ে দেয়। লিনাস যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ে সেখানে আসে, আর দেখতে পাই গার্ডরা তাকে ছেড়েই চলে যাচ্ছে। এখন তারপরও সে যখন বোটের দিকে দৌড়ে যাচ্ছিল, তখন একজন সার্ভাইভার্স তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ তারা হেলগোল্যান্ডের মানুষকে ঘৃণা করত।
লিনাস কোনোমতে তার হাত থেকে পালিয়ে উঁচু একটি জায়গাতে ওঠে আর সে একদম সময় মতো লাফ দিয়ে বোটে নামতে পারে। কিন্তু ঠিক তখনই তার সঙ্গে মজিকও সেখানে লাফ দেয়। তবে গার্ডরা এখানে সঙ্গে সঙ্গে মজিককে শুট করে পানিতে ফেলে দেয়। এরপর তারা লিনাসের হাতে একটি আঁচড়ের দাগ দেখতে পায়, তাই তারা সঙ্গে সঙ্গেই তাকে শুট করে তার শরীরে একটি ইঞ্জেকশন পুশ করে দেয়, যার ফলে লিনাস সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর লিনাসের জ্ঞান ফিরে আসলে সে সঙ্গে সঙ্গে সেই ভ্যাকসিনের বোতলটি লুকিয়ে ফেলে আর দ্বীপে আনার পর তাকে খুব সুন্দরভাবে স্যানিটাইজ করা হয়। এরপর তাকে কিছুদিনের জন্য কোয়ারেন্টাইনে রেখে দেয়া হয়। এখন তাকে দেখতে তার বাবা মার্ক আসলে সে কোনোমতে লুকিয়ে তার বাবাকে সেই ভ্যাকসিনটি দিয়ে দেয়, যাতে করে তার বাবাও এই ভ্যাকসিন তৈরি করতে পারে। এরপর দেখা যায় গার্ড হেন্সকেও কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ সেখান থেকে আসার পর তার অনবরত কাশি হচ্ছিল। এখন মার্ক হাইন্সের বডি চেক করলে দেখতে পায় যে তার শরীরে অনেক র্যাশ হয়েছে। এবার মার্ক সেদিন লিনাসের আনা সেই ভ্যাকসিনটি টেস্ট করে। এরপর সে লিনাসকে জানায় যে এই ভ্যাকসিনটি 100% রিয়েল, এটাই এই ভাইরাসের মেইন ভ্যাকসিন, একদম সঠিক ফর্মুলা দিয়ে এটা তৈরি। তাই মার্কস বেট্রিসকে এই ভ্যাকসিনের ব্যাপারে জানায় আর সে তাকে বলে যে সেই জায়গাতে গার্ডদের আরও একটি টিম পাঠাতে, সেখানে প্রচুর পরিমাণে ভ্যাকসিন রয়েছে। কিন্তু বেট্রি যেতে রাজি হয় না, কারণ একবার গিয়ে অলরেডি 2 জন মানুষ কোয়ারেন্টাইনে রয়েছে, তাই এখন আরেকটি টিম পাঠানোর সাহস তার নেই। এরপর সেখানে মার্ককে বলে যে হেন্সকে যেন সে ফেক ভ্যাকসিন দেয়, আর মার্কও তার কথায় সম্মতি জানায়। অন্যদিকে আমরা আর্লদের শহরটিকে দেখতে পাই। আর্ল এবং সেখানে আরও যতগুলো সার্ভাইভার্সরা ছিল তারা নদীর পানিতে মজিকের লাশ খুঁজে পায়, আর তার পকেটে ভ্যাকসিন ছিল। আর্ল তখন এখানে মজিকের বন্ধুদেরকে খবর দিতে বলে। অন্যদিকে আমরা হেনরিক্সকে দেখতে পাই। হেনরিক্স এখন শহরের একদম ভেতরে চলে আসে, আর সে এখানে ওয়ালিমা নামক একজন মহিলাকে দেখতে পায়। ওয়ালিমার কাছে প্রচুর পরিমাণে স্যানিটাইজার ছিল, তাই শহরের মানুষেরা বিভিন্ন জিনিসপত্রের বিনিময়ে ওয়ালিমার কাছ থেকে জীবাণুমুক্ত হয়, যাতে করে তারা ভাইরাস থেকে বাঁচতে পারে। কিন্তু হেনরিক্সের কাছে তো কিছুই ছিল না, তার কাছে শুধুমাত্র একটি চাবির রিং রয়েছে। সে ওয়ালিমাকে সেটা দিতে গেলে ওয়ালিমা তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়। এখন কোনো উপায় না পেয়ে সে সেখানে তার জামা খুলে ফেলে, আর সে ওয়ালিমার সঙ্গে ডান্স করতে করতে তাকে ইমপ্রেস করে। সে তাকে গানে সুরে সুরে প্রপোজও করে, তাই ওয়ালিমা ইমপ্রেস হয়ে তাকে নতুন কাপড় পরতে দেয়, আর সে তাকে তার সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায়। সে তাকে তার সমস্ত জিনিসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। এরপর সারাদিন তারা অনেক গল্প করে, আর রাতের বেলা যখন ওয়ালিমা তাকে তার গুপ্তধনের একটি চেম্বার দেখাচ্ছিল, ঠিক তখনই হেনরিক্স হঠাৎ করেই তার উপর হামলা করে। সে তাকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলে, যাতে করে তার জায়গা সে নিতে পারে। অন্যদিকে আমরা বেট্রিজকে দেখতে পাই, যে কিনা লিসার সঙ্গে কথা বলছিল। সেখানে লিসাকে বলে যে লিসা অনেক সাহসী একটি মেয়ে, তার সাহসের জন্যই সে হেনরিক্সের বিপক্ষে আওয়াজ তুলতে পেরেছে, আর এই কারণে সে তাকে এবং তার হাজবেন্ডকে পুরস্কার দিতে চায়। সে তাদেরকে অনেক সুন্দর এবং বিলাসবহুল একটি জীবন উপহার দিতে চায়। লিসা এতে তার প্রতি অনেক খুশি হয়ে যায়। এরপর বেট্রিস নিউজে এসে লিসার অ্যাপ্রুভাল দেখায় যে সে এটা মেনে নিয়েছে যে হেনরিক্স তার যোগ্য শাস্তি পেয়েছে। অন্যদিকে মার্ক তার ল্যাবে নতুনভাবে রিসার্চ শুরু করার জন্য সে জুডিথের কাছে সাহায্য চায়, কারণ এখন তার সঙ্গে লিনাস ছিল না। এরপর তারা সেখানে যখন আর্লে সেন্ড করা বক্সগুলো চেক করে, তখন তারা দেখতে পায় আর্ল সেই বক্সে করে 2 জন মানুষকে পাঠিয়েছে যারা ইনফেক্টেড ছিল। এটা দেখে জুডিথ একদম অবাক হয়ে যায়, কিন্তু মার্ক তাকে বলে যে সে আর্লের সঙ্গে যোগাযোগ করে এই 2 জন ইনফেক্টেড মানুষের ডিল করেছিল, যাতে করে সে তার রিসার্চ চালিয়ে যেতে পারে। আসলে এই দ্বীপের বাহিরে যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গার লিডার ছিল আর্ল, তাই এই দ্বীপের মানুষেরা যখনই তাদের কিছু প্রয়োজন হতো তখন তারা খাবার অথবা বিভিন্ন জিনিসের বিনিময়ে আর্লের সঙ্গে ডিল করত। এরপর সেই 2 জন ইনফেক্টেড মানুষদেরকে মার্ক তার ল্যাবে নিয়ে যায়, আর প্রথমেই সে তার ভ্যাকসিন টেস্ট করার জন্য তাদের শরীরে ভ্যাকসিনটি পুশ করে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে ভাইরাসে ইনফেক্টেড হয়ে হেন্স মারা গিয়েছে। এদিকে আবার লিনাসের শরীরেও র্যাশ দেখা গিয়েছে, অর্থাৎ সেও ভাইরাসে ইনফেক্টেড, কিন্তু সেই বিষয়টি সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছে। অন্যদিকে বেট্রিজ শহরের সমস্ত মানুষের সামনে হেন্সের মৃত্যুর খবরটি জানায়, আর সেই জন্য গার্ডদের লিডার মিয়াকে দোষারোপ করে, কারণ তার ধারণা ছিল মিয়ার দায়িত্বহীনতার কারণেই হেন্স ইনফেক্টেড হয়ে গিয়েছে। কিন্তু মিয়া এখানে এই বিষয়টির প্রতিবাদ জানায়। তবে বেট্রিস এ বিষয়ে দ্বীপবাসীর ভোট চাইলে তারা সবাই মিয়ার বিরুদ্ধে ভোট দেয়, যার ফলে লিডার বোর্ডে মিয়ার পয়েন্ট প্রায় 100 পর্যন্ত কমে যায়। এখানে আবার আমরা ফিওনা নামক একটি মেয়েকে দেখতে পাই। ফিওনা ছিল এখানকার রিপোর্টার লোরার মেয়ে। মিয়ার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, তাই সে এখানে মিয়ার পয়েন্ট ঠিক রাখার জন্য সে ইচ্ছে করে সেখানে কাঁচতে শুরু করে, যার ফলে সবাই তাকে ইনফেক্টেড ভেবে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এতে করে কোনো লাভই হয় না। কয়েক ঘন্টা পরেই বেট্রিস একটি মিটিংয়ের আয়োজন করে, সেখানে সে মিয়ার পয়েন্ট কমিয়ে দেয়, আর সে ফিওনার মা লোরাকে ওয়ার্নিং দেয় যে ফিওনা যদি দ্বিতীয়বার এই ধরনের কাজ করে
তাহলে তার পয়েন্টও একদম নিচে নেমে যাবে। এবার পরের দিন সকাল থেকে ফিওনা হঠাৎ করেই বমি করতে শুরু করে। তার মা লোরাইতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, তাই সে তাকে নিয়ে তাদের শহরের একজন মহিলা লিলির কাছে চলে যায়। লিলি ছিল একজন নার্স। তো লিলি এখানে ফিওনাকে টেস্ট করে জানতে পারে যে ফিওনা প্রেগনেন্ট। তার মা লোরা এটা শুনে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার বাচ্চাটি অবৈধ, আর এটা জানাজানি হয়ে গেলে তার পয়েন্ট অনেক নিচে নেমে যাবে। তাই লোরা লিলিকে বোঝানোর চেষ্টা করে যে জানাজানি হওয়ার আগে সে যেন এই বাচ্চাটিকে নষ্ট করে ফেলে। কিন্তু একথা শুনে ফিওনা সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর লিলি এখানে লোরাকে একটি মেডিসিন দিয়ে বলে যে সে ফিওনার সঙ্গে ভালো ব্যবহার করে কোনোমতে এই মেডিসিন যেন তাকে খাইয়ে দেয়, তাহলেই তার বাচ্চা নষ্ট হয়ে যাবে। ফিওনাও সেটাই করে। সে তার মেয়েকে সাপোর্ট করার অভিনয় করে আর তাকে রিল্যাক্স হওয়ার জন্য চায়ের সঙ্গে সেই মেডিসিন মিশিয়ে খাইয়ে দেয়। সেদিন রাতে আবার ফিওনার কাছে তার বয়ফ্রেন্ড টম আসে। টম তার প্রেগনেন্সির কথা শুনে অনেক খুশি হয়। আর সে তাকে বলে যে তার যে গার্ডের স্কোয়াডে জয়েন হওয়ার কথা ছিল সে যেভাবেই হোক সেটা ক্যান্সেল করে দেবে, কারণ সেই পুরো সময়টা ফিওনার পাশে থাকতে চায়। অন্যদিকে মার্ক তার ছেলে লিনাসকে চেক করতে আসে। লিনাস তখন তার বাবাকে তার র্যাশ দেখিয়ে জানায় যে সেও ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। একথা শুনে মার্ক লিনাসকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন তৈরি করে ফেলব। কিন্তু লিনাস তখন তাকে বলে যে সে চায় তার বাবা যেন তার শরীরকে তার রিসার্চে কাজে লাগায়, কারণ যেহেতু সে এখন ইনফেক্টেড তাই সে চায় মৃত্যুর আগে যেন তাকে অন্তত কোনো কাজে লাগানো যায়। অন্যদিকে আমরা আর্লকে দেখতে পাই। আর্ল এখানে মজিকের ডেড বডি তার বন্ধুদেরকে দেখিয়ে জানায় যে মজিককে হেলগোল্যান্ডের মানুষেরা মেরে ফেলেছে। এরপর সে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে বলে যে তারা যদি ভ্যাকসিনগুলো কোথায় রয়েছে সেটা তাকে বলে দেয় তাহলে সে তাদেরকে প্রচুর পরিমাণে খাবার দেবে, কারণ সে হেলগোল্যান্ড থেকে অনেক খাবার এনেছে। কিন্তু তাদের মধ্যে একজন ছেলে ছিল স্পার্ক। স্পার্কের কাছে আর্লকে একটু সন্দেহজনক মনে হয়, তাই সে বলে যে ভ্যাকসিন কোথায় আছে সেটা শুধু মজিকে জানত, তারা কেউ জানে না। এরপর আল চালাকি করে স্পার্কের সমস্ত বন্ধুদেরকে খাবার নিতে পাঠিয়ে দেয়, আর সে পার্সোনালভাবে স্পার্কের সঙ্গে ডিল করতে চায়। স্পার্ক তখন আর্লকে বলে যে সে তাকে ভ্যাকসিনের সেই জাহাজটি সম্পর্কে জানাবে যদি সে তাকে কোনোভাবেই হেলগোল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করে দেয়, কারণ সে জানত যে আর্ল চাইলে বিভিন্ন জিনিসের সঙ্গে লুকিয়ে লুকিয়ে তাকেও সেখানে পাঠাতে পারবে। আর্ল তখন তার কথায় রাজি হয়। অন্যদিকে মার্ক তার ছেলে লিনাসকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল, তাই সে লুকিয়ে লুকিয়ে মিয়ার সঙ্গে দেখা করতে আসে। আর সে মিয়াকে বলে যে মিয়া যেন বেট্রিসের কাছ থেকে লুকিয়ে তার কয়েকজন লোকদেরকে নিয়ে দ্বীপের বাইরে সেই জায়গাটিতে যেন যায়, কারণ সেখানে ভ্যাকসিন রয়েছে। সেই ভ্যাকসিনগুলো তার অনেক প্রয়োজন। কিন্তু মিয়া তাকে বলে যে বেট্রিসের অনুমতি ছাড়া সে আর কোনো রিস্ক নিতে চায় না, তার তো এমনিতেই পয়েন্ট কমে গিয়েছে। তাই সে মার্ককে বলে যে মার্ক যেন আগে বেট্রিসের কাছ থেকে অনুমতি নিয়ে আসে, কিন্তু বেট্রিস তো আগেই মার্ককে মানা করে দিয়েছিল। অন্যদিকে আমরা হেনরিক্সকে দেখতে পাই। হেনরিক্স এই নতুন জায়গার কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারছিল না, তাই সে যখন তার সামনে একটি মেয়েকে দেখতে পায় তখন সে সেই মেয়েটির কাছে কয়েকটি ব্যাটারির বিনিময়ে কিছু ইনফরমেশন জানতে চায়। কিন্তু ঠিক তখনই সেখানে কয়েকজন লোক এসে হঠাৎ করেই তার মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এরপর হেনরিক্সের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি জায়গাতে উল্টোভাবে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে আসলে একটি গ্যাং ধরে নিয়ে এসেছে, কারণ সে ওয়ালিমা নামের যে মহিলাকে হত্যা করেছে সেই মহিলা ছিল এই গ্যাংয়েরই সদস্য। কিন্তু হেনরিক্স বাঁচার জন্য তাদেরকে বলে যে সে নাকি আর্লের সদস্য। যদিও এখানকার গ্যাং লিডার তার কথায় বিশ্বাস করছিল না, কিন্তু তারা সবাই আর্লকে ভয় পায়, কারণ আর্ল এখানকার অনেক পাওয়ারফুল একজন মানুষ। তাই তারা তখন হেনরিক্সকে নিয়ে আর্লের কাছে যায়। আর্ল তখন তাদেরকে জানায় যে হেনরিক্স তার টিমের সদস্য নয়। কিন্তু বাঁচার জন্য হেনরিক্স এখানে আর্লকে বলে আমার মা হচ্ছে হেলগোল্যান্ডের লিডার। গতবার সেখান থেকে যেই গার্ডরা এসেছিল আমি তাদের সঙ্গে এখানে ঘুরতে এসেছিলাম, আর দুর্ভাগ্যবশত এখানে এসে আমি হারিয়ে যাই, তাই আমি আর ফিরতে পারিনি। আপনি চাইলে আমি আপনাকে আমার মায়ের কাছ থেকে প্রচুর পরিমাণে খাবার এনে দিতে পারবো। এমনকি সে এখানে তাকে বলে যে ওয়ালিমাকে সে মারেনি, বরং ওয়ালিমা ভাইরাসে ইনফেক্টেড হয়ে মারা গিয়েছে। এসব কথা শুনে আর্ল তখন সেই গ্যাংকে কিছু খাবার দেওয়ার বিনিময়ে হেনরিক্সকে তার কাছে রাখে। আর্লের লোকেরা হেনরিক্সকে শেকল দিয়ে বেঁধে ফেলে। এরপর আর্ল এখানে এসে হেনরিক্সকে বলে যে হেনরিক্স কি তাকে বোকা পেয়েছে। সে সবকিছুই জানে যে ওয়ালিমাকে সেই মেরেছে, আর তাছাড়া তাকে হেলগোল্যান্ড থেকে বের করে দেয়া হয়েছে। এরপর সে হেনরিক্সকে একটি শর্ত দেয় যে হেনরিক্স যদি সেই দ্বীপের ব্যাপারে তাকে সমস্ত ইনফরমেশন জানায় তবে সে হেনরিক্সকে ছেড়ে দেবে, তা না হলে সে হেনরিক্সকে মেরে ফেলবে। আসলে আর্লের অনেক দিনের স্বপ্ন যে সে হেলগোল্যান্ডের লিডার হবে। অন্যদিকে আমরা সেই দ্বীপের অনেক গুরুত্বপূর্ণ একটি মিটিং দেখতে পাই। বেট্রিজ এখানে সকলের উদ্দেশ্যে বলে যে তাদের এখন দ্বীপের বাহির থেকে একজন মানুষকে দ্বীপে আনতে হবে, কারণ হেন্স যেহেতু মারা গিয়েছে তাই তার জায়গায় আরেকজন মানুষকে নেওয়া হবে। তো কিছুদিন আগে ইলেক নামক যে ব্যক্তিটি পানির ফিল্টারের লাইন ঠিক করে দিয়েছিল
তার ওয়াইফকে এখানে নিয়ে আসা হয়। এরপর টেস্ট করে জানা যায় যে সে ইনফেক্টেড নয়। এরপর মার্ক এবং এখানকার আরও বড় পদে থাকা কয়েকজন ব্যক্তি ইলাইকের ওয়াইফের একটি ইন্টারভিউ নেয়। তারা আসলে নতুন কোনো মানুষকে এখানে আনলে এটা যাচাই করে যে সেই মানুষটি তাদের দ্বীপের জন্য উপকারী হবে কিনা। ইলাইকের ওয়াইফ এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারে, তাই তাকে এই দ্বীপে থাকার অনুমতি দেয়া হয়। ইলাইক এতে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা এটিয়ানকে দেখতে পাই। এটিয়ানকে এখানকার হুইল মিলে অনেক বড় পদের একটি চাকরি দেওয়া হয়েছে, যেখানকার বস ছিল জসিম নামক একজন ব্যক্তি। আর এটিয়ানের সঙ্গে জসিমের অনেক ভালো সম্পর্ক। তখন সে সেখানে একটি মদের বোতল খুঁজে পায়। সে তখন তার বস জসিমকে সেটা খেতে দেয়। অন্যদিকে দেখা যায় ডেনিলা নামক একজন মেয়ে এখানে থাকতে এসেছে, আর সে এখানে চ্যালেঞ্জ করে যে ইলাইকের ওয়াইফ কাইসোর থেকে সে এখানে থাকার জন্য বেশি যোগ্য। তাই কাইসো এবং তার মধ্যে একটি ইন্টারভিউয়ের আয়োজন করা হয়। এখানে জানা যায় যে কাইসোর একটি ফার্মাসিউটিক্যাল ট্রেনিং রয়েছে, আর ডেনিলা ছিল একজন সার্জন। এখন তারা সবাই মিলে তাদের দুজনকেই নানা ধরনের প্রশ্ন করে। যদিও তারা দুজনই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পেরেছিল, কিন্তু যখন তাদের দুজনের মধ্যে ভোট হয় তখন ডেনিলা সিলেক্ট হয়, কারণ তাদের দ্বীপে কোনো সার্জন নেই। তাই তাদের একজন সার্জনের প্রয়োজন। এ কারণে ডেনিলাকে রেখে কাইসোকে বের করে দেয়া হয়। কিন্তু তার হাজব্যান্ড ইলাইক এটা সহ্য করতে পারছিল না, তাই সেও তখন কাইসোর সঙ্গে এখান থেকে চলে যেতে চায়। কিন্তু ইলাইককে এই দ্বীপে প্রয়োজন, কারণ পাইপলাইনে কোনো সমস্যা হলে সেই সবচাইতে ভালো কাজ করতে পারবে। তাই ইলাইককে এই দ্বীপ থেকে বের হওয়ার কোনো অনুমতি দেয়া হয় না। এখন ইলাইক যদি এই দ্বীপ থেকে বের হতে চায় তাহলে তাকে গুলি করে দেয়া হবে, তাই বাধ্য হয়ে তাকে এখানেই থাকতে হয়। অন্যদিকে ডেনিলা তার সমস্ত জিনিসপত্র নিয়ে একটি বোটে করে দ্বীপে চলে এসেছে, আর সেই বোটে করে সেই গ্যাংয়ের দুজন লোক এখানে লুকিয়ে লুকিয়ে চলে এসেছে, যেটা কেউ দেখেনি। অন্যদিকে আমরা উইন্ডমিলে জসিমকে দেখতে পাই। জসিম যখন সেখানে বোর হচ্ছিল তখন সে তার কাছে থাকা সেই মদের বোতল থেকে মদ পান করতে থাকে। এরপর সকালবেলা আমরা ইলাইককে দেখি উইন্ডমিলের ইঞ্জিনে নাকি সমস্যা দেখা দিয়েছে, তাই ইলাইক সেটাকে ঠিক করার জন্য উপরে উঠছিল। এদিকে সিকিউরিটি ক্যামেরা দিয়ে সবকিছু দেখতে পাচ্ছিল জসিম। জসিম তখন ইলাইককে কাজটি ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য সে সেখান থেকে উঠে বাহিরে আসে, কিন্তু সে বুঝতে পারছিল যে এখনো তার মদের নেশা কাটেনি। এখন সে যদি কাজের সময় এভাবে মাতাল হয়ে কাজ না করতে পারে তাহলে তার পয়েন্ট নিচে নেমে যাবে। তাই সে জোর করেই তখন উইন্ডমিলের সিঁড়িতে ওঠে। ঠিক তখনই সে মাথা ঘুরে একদম নিচে পড়ে যায়, আর তার পা একদম ভেঙে গুঁড়ো হয়ে যায়। এখন ট্রিটমেন্টের জন্য তাকে হসপিটালে নিয়ে আসলে বাধ্য হয়ে তার দুটো পায়ে কেটে ফেলতে হয়, তা না হলে পা থেকে ইনফেকশন তার পুরো শরীরে ছড়িয়ে যাবে। জসিমের পুরো সার্জারিটি করছিল মার্ক, কিন্তু ডেনিলা যখন এই সার্জারি দেখছিল তখন তার অনেক অস্বস্তি কাজ করছিল। সে সহ্য করতে না পেরে বাহিরে বেরিয়ে আসে। এরপর সে মার্কের কাছে গিয়ে সে তার ব্যাপারে একটি সত্য কথা তাকে জানিয়ে দেয়। সে তাকে বলে যে সে আসলে কোনো সার্জন নয়, বরং মার্ক তাকে যখন প্রশ্ন জিজ্ঞাসা করছিল তখন সে তাকে একটি বই দেখে তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে। তবে ডেনিলা এখানে মার্ককে কাউকে এই কথাটি না জানানোর জন্য অনেক অনুরোধ করে, আর সে তাকে কথা দেয় যে সে তার জীবন বাজি রেখে হলেও মার্ককে তার কাজে সহযোগিতা করবে। কিন্তু এমন সময় সেখানে জুডিথ চলে আসে, আর জুডিথ এখানে তাদেরকে বলে যে সে তাদের সমস্ত কথা শুনে ফেলেছে, আর সে এটাও জানে যে মার্কের ছেলে লিনাস ভাইরাসে ইনফেক্টেড। মার্ক তো একজন অকেজো ডক্টর, তাই সে এখন পর্যন্ত একটি ভ্যাকসিন পর্যন্ত তৈরি করতে পারেনি। অথচ তারপরও বেট্রিস তার উপরে ভরসা করে আছে, তাকে তার চাইতেও বড় পজিশনে রেখেছে। মার্ক না থাকলে সে তার জায়গায় থাকতে পারত। এখন এসব বিষয় নিয়ে মার্কের সঙ্গে জুডিথ প্রচণ্ড রকমের ঝগড়া করছিল, এমনকি সে এখানে মার্ককে মারতেই যাচ্ছিল। কিন্তু সঙ্গে সঙ্গেই ডেনিলা জুডিথের উপর হামলা করে। এরপর জুডিথ যখন তাকেই মেরে ফেলতে চাইছিল তখন সে বাধ্য হয়ে জুডিথের মাথায় বাড়ি দিলে জুডিথ সেখানেই মারা যায়। এখন বেট্রিজ এই বিষয়টি জানতে পারলে ডেনিলা এবং মার্ক দুজনকে একদম নিচের পজিশনে নামিয়ে দেবে, এমনকি তাদের মৃত্যুদণ্ডও হতে পারে। তাই তারা দুজন মিলে তখন জুডিথের লাশটি সমুদ্রের পানিতে ফেলে দেয়। অন্যদিকে বেট্রিজ ফিওনার কাছে আসে, আর সে ফিওনাকে জানায় যে তার বয়ফ্রেন্ড টম সময় মতো গার্ডের টিমে জয়েন না করায় তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আর সে এটাও জানতে পেরেছে যে ফিওনা প্রেগনেন্ট। তাই সে এখানে ফিওনাকে বলে যে যেভাবেই হোক সে যেন তার বাচ্চাটিকে নষ্ট করে, কারণ সে চায় না যে এই দ্বীপে কোনো অবৈধ সন্তান জন্মগ্রহণ করুক। কিন্তু ফিওনা এতে প্রচণ্ড রেগে যায়। সে বলে যে বেট্রি চাইলে যা ইচ্ছে তাই করতে পারে, সে তার এসব নিয়ম কানুনে ধার ধারে না। আর সে এটা খুব ভালো করেই জানে যে বেট্রিস সবার কাছে ভালো সেজে থাকলেও আসলে সে কোনো ভালো মানুষ নয়। তার এসব নিয়মকানুন শুধুমাত্র সে তার ভালো থাকার জন্যই তৈরি করেছে। অন্যদিকে জেলখানায় টমকে তার মা বাবা দেখতে আসে। তারা দেখতে পায় টমের পায়ে প্রচণ্ড রকমের আঘাতের চিহ্ন। তারা টমের কাছে এই বিষয়ে জানতে চাইলে টম বলে যে সে তার পায়ে এমনিই আঘাত পেয়েছে। কিন্তু এরপর ইলাইক তাদেরকে জানায় যে বেট্রিজ এখানকার পুলিশদেরকে অর্ডার দিয়েছে প্রিজনারদেরকে প্রচণ্ড রকমের শাস্তি দিতে,
তাই তারা প্রিজনারদের উপর অনেক টর্চার করে। অন্যদিকে আমরা ফিওনাকে দেখতে পাই। ফিওনা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন হঠাৎ করেই তার পেটে অনেক ব্যথা শুরু হয়। এরপর মার্ক যখন তাকে দেখতে আসে তখন সে ফিওনাকে জানায় যে তার মিসক্যারেজ হয়ে গিয়েছে। ফিওনা এতে প্রচণ্ড রকমের ভেঙে পড়ে। অন্যদিকে জুডিথকে খুঁজে না পেয়ে বেট্রিচ অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সে তখন জুডিথের ব্যাপারে জানার জন্য মার্কের ক্লিনিকে চলে যায়, আর সেখানে গিয়ে সে ভাঙা একটি দাঁত খুঁজে পায়। এরপর সে জানতে পারে যে এই দাঁতটি হচ্ছে জুডিথের, আর সে এটাও জেনে যায় যে জুডিথকে হত্যা করা হয়েছে। এবার সে সোজা মার্কের কাছে চলে যায়, কিন্তু মার্ক এখানে তার কথা শুনে অদ্ভুতভাবে হাসতে থাকে, কারণ সে খুব ভালোভাবেই জানত যে সে যত বড়ই অন্যায় করুক না কেন বেট্রিচ তাকে কিছুই বলবে না, কারণ এই দ্বীপের মধ্যে মার্কই ছিল একমাত্র ডক্টর। এখন মার্ক যখন বেট্রিচকে এই ধরনের কথা বলে তখন বেট্রিচ মার্ককে বলে যে তার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সে মার্কের বদলে ইলাইকে দোষী সাব্যস্ত করবে আর শহরের সকলের সামনে তাকে শাস্তি দেবে, যাতে করে মার্কের উপর কেউ সন্দেহ না করতে পারে। যদিও মার্কের অনেক গিল্টি ফিল হচ্ছিল, কিন্তু তারপরও সে বাঁচার জন্য কিছুই বলে না। তো পরের দিনই বেট্রিচ দ্বীপবাসীকে বলে যে জুডিথকে ইলাইক হত্যা করেছে। এখানে আবার এটিয়ানের ওয়াইফ লিসাও বেট্রিচকে হেল্প করছিল। সে ইলাইকের বিরুদ্ধে বিভিন্ন ফেক ডকুমেন্ট তৈরি করে সবাইকে দেখায়, যার ফলে এখানে প্রমাণ হয়ে যায় যে ইলাইক হচ্ছে হত্যাকারী। তাই সবাই মিলে এখানে ইলাইকের মৃত্যুদণ্ডের জন্য ভোট দেয়, শুধুমাত্র ফিওনা এবং তার বন্ধুরা বাদে, কারণ তারা ইলাইককে খুব ভালোভাবেই চেনে যে ইলাইক কখনো এই ধরনের কাজ করতে পারে না। এমনকি মার্কো এখানে তার বিরুদ্ধে ভোট দেয় না। অন্যদিকে দেখা যায় যে জসিম যেহেতু এখন অকেজো হয়ে গিয়েছে, তাই জসিমের জায়গায় এখন এটিয়ানকে বস বানানো হয়েছে। জসিম তখন এটিয়ান এবং লিসার কাছে আসে, আর সে এটিয়ানকে বলে যে সে সবকিছু বুঝতে পেরেছে, যে এটিয়ান কেন তাকে সেদিন মদ খেতে দিয়েছিল, কারণ এটিয়ান অনেকদিন ধরে এটাই চাইছিল যে কোনোভাবে তার পজিশন সে দখল করবে। কিন্তু লিসা এখানে তাকে বলে, না না, আপনি ভুল ভাবছেন, আর আপনি চাইলে আমাদের সঙ্গে অন্য পদে কাজ করতে পারেন। আপনার এত চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে এই দ্বীপটি এখন আর আগের মতো শান্তিপূর্ণ নেই, কারণ এখানকার চারিদিকে এখন অন্যায় অবিচারে ভরে গিয়েছে। এরপর দেখতে দেখতে ইলাইকে শাস্তি দেওয়ার দিন চলে আসে। ইলাইকে সেই সমুদ্রের কিনারায় নিয়ে আসা হয়, আর তার শরীরে লোহার অনেক ভারী একটি জিনিস বেঁধে দেয়া হয়, কারণ এভাবেই তাকে সমুদ্রের পানিতে ডুবে যাওয়ার জন্য ছেড়ে দেয়া হবে, যেটা সেখানে দাঁড়িয়ে সমস্ত দ্বীপবাসীরা দেখছিল। এখন মার্ক এখানে প্রচণ্ড রকমের অনুতপ্ত হচ্ছিল। সে তখন সঙ্গে সঙ্গে তার ছেলে লিনাসের কাছে চলে যায়, আর সে লিনাসকে তার অপরাধের কথা জানায় যে সে কত বড় অন্যায় করে ফেলেছে, তাকে এটার প্রায়শ্চিত্ত করতেই হবে। এখানে আবার মার্ক একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যখন প্রথমবার পৃথিবীতে ভাইরাস এসেছিল। ভাইরাসের কারণে শহর থেকে সমস্ত মানুষদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সে সময় আবার মার্কের ওয়াইফ হসপিটালে ছিল। সে ইনফেক্টেড মানুষদের সেবা করছিল। এদিকে মার্ক যদি তখনই তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে না যায়, তাহলে তাদেরকে আর সেফ জায়গাতে নিয়ে যাওয়া হবে না। তাই মার্ক তার ওয়াইফকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু তার ওয়াইফ তার ফোন ধরে না। তাই মার্ক তখন তার ছেলে লিনাসকে সুরক্ষিত রাখার জন্য তখন সকল মানুষের সাথে সেই সেফ জায়গাতে চলে আসে, যেটা ছিল সেই হেলগোল্যান্ড দ্বীপটি। যে সমস্ত মানুষেরা ইনফেক্টেড ছিল না, শুধুমাত্র তাদেরকে এই দ্বীপে নিয়ে আসা হচ্ছিল। তবে সেদিনের পর থেকে মার্কের সাথে তার ওয়াইফের আর দেখা হয়নি। হয়তো তার ওয়াইফ ইনফেক্টেড হয়ে গিয়েছিল। এখন এই দ্বীপের মধ্যেই হাজার হাজার মানুষ বসবাস করতে শুরু করে। সেই দ্বীপের মধ্যে শুধুমাত্র একটি সুপারমার্কেট ছিল, যেখানে কাজ করত বেট্রিস। তো একদিন মার্ক যখন টাকা ছাড়ে সেই শপটিতে তার ছেলের জন্য খাবার আনতে যায়, তখন বেট্রিস ফ্রিতেই তার ছেলের জন্য তাকে কিছু খাবার দেয়। এরপর সেখানে লোরা নামক সেই নার্সের সঙ্গে মার্কের দেখা হয়। তাই মার্ক তখন তার সঙ্গে মিলে ছোট্ট একটি হসপিটাল খোলে। অন্যদিকে এই দ্বীপের খাবার পানি এবং সবকিছু কন্ট্রোল করার জন্য বিয়েট্রিজ সকলকে জানায় যে সে নতুন একটি সিস্টেম চালু করতে চায়। বিয়েট্রিজের আসলে নেতৃত্ব দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে, এমনকি সে ভালোভাবে সবকিছুর প্ল্যান তৈরি করতে পারে। তাই এই শপের মালিক পর্যন্ত তার কথা শুনতে রাজি হয়। এখন তাদের শপের নতুন নিয়ম অনুযায়ী তারা একটি নির্দিষ্ট মাপের জিনিসপত্র প্রত্যেকটি মানুষের কাছে সমানভাবে বিক্রি করবে। কোনো মানুষ যেন টাকা থাকলেই বেশি পরিমাণ খাবার কিনতে না পারে, সবাই যেন পর্যাপ্ত পরিমাণ খাবার পায়, কারণ এখানে সাপ্লাইয়েরও একটি বিষয় রয়েছে। এরপর থেকেই মানুষ সিরিয়াল ধরে সব থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার পায়। এর কিছুদিন পরেই বেট্রিসের মাথায় আরও একটি আইডিয়া আসে। সে এখানকার একজন বড় অফিসারের সঙ্গে দেখা করে, আর সে তাকে জানায় যে তারা চাইলে এই জায়গাটিকে বাহিরের শহরগুলোর মতো উন্নত করতে পারবে। এর জন্য শুধুমাত্র প্রয়োজন সঠিকভাবে নেতৃত্ব দেয়া, এখানকার প্রত্যেকটি মানুষকে তাদের যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয়া এবং বিভিন্ন আইনকানুন তৈরি করে সেগুলোকে কার্যকর করা। এতে করে এখানে চুরি, হত্যা, অন্যায় এই সবকিছু একদম নিয়ন্ত্রণে চলে আসবে। তো বেট্রিসের এই আইডিয়া অফিসারের অনেক পছন্দ হয়, তাই সেও বেট্রিসের টিমে যোগদান করে।
এরপর বেট্রিস পুরো দ্বীপের মানুষের উপকারের জন্য নানা ধরনের কর্মসূচি পালন করে, যার ফলে আস্তে আস্তে সবাই বেট্রিজকে ভালোবাসতে শুরু করে। আর দেখতে দেখতে এক পর্যায়ে দ্বীপে সবাই মিলে বেট্রিজের বুদ্ধিমত্তা দেখে বেট্রিজকে এই দ্বীপের লিডার বানিয়ে দেয়। এভাবে করে প্রায় অনেক দিন পার হয়ে যায়। আস্তে আস্তে বেট্রিজ অনেক পাওয়ারফুল একজন মানুষ হয়ে যায়। সে এখানকার হসপিটাল থেকে শুরু করে সমস্ত জায়গা দখল করে নেয়, এমনকি তার টিমে কাজ করার জন্য মার্ককেও নিয়ে নেয়। এখন এই দ্বীপের জনসংখ্যা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে কোনো কিছুই ঠিকমতো পরিচালনা করা যাচ্ছিল না। তাই বেট্রিজ খুব ভালোভাবেই বুঝে যায় যে এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই সে তার ক্ষমতা হারিয়ে ফেলবে। এরপর বেট্রিজ তখন লোরাকে জানায় যে সে একজন ভূগোলবিদের সঙ্গে আলোচনা করেছে, আর সে জানতে পেরেছে যে এই দ্বীপের আয়তন, কর্মসংস্থান এবং খাবার দাবারের উপর নির্ভর করে শুধুমাত্র 513 জন যদি এই দ্বীপটিতে থাকে তবে এখানকার প্রত্যেকটি মানুষ বিলাসবহুলভাবে জীবনযাপন করতে পারবে। তাই যেভাবেই হোক সেই দ্বীপে মাত্র 513 জন মানুষকেই রাখবে। তাই সেই কাজে লোরা এবং মার্কের সাহায্য চায়। সে তাদেরকে একটি প্ল্যান বলে, কিন্তু তারা কেউই এতে রাজি হতে চাইছিল না। তবে এই কাজের বিনিময়ে বেট্রিস তাদেরকে সব রকমের সুবিধা দেবে। আর সেই সময় লোরা এবং মার্ক দুজনেরই অবস্থা অনেক খারাপ ছিল, তাই তারা বাধ্য হয়ে রাজি হয়। তাদের এই দ্বীপে সমুদ্রের কিনারায় প্রতিনিয়ত ইনফেক্টেড মানুষের মরদেহ ভেসে আসে। তো লোরা এবং মার্ক একটি মরদেহর কাছে যায়, আর তারা ইঞ্জেকশনের মাধ্যমে সেখান থেকে ভাইরাসের ইনফেকশন নিয়ে আসে। এরপর দ্বীপের মানুষেরা যখন মার্কের কাছে ট্রিটমেন্ট নিতে আসে, মার্ক তখন কৌশলে তাদের শরীরে সেই ইঞ্জেকশন পুশ করে দেয়। এতে করে দেখা যায় দেখতে দেখতে দ্বীপের প্রায় সমস্ত মানুষই ইনফেক্টেড হয়ে যায়। তবে বেট্রিজ এবং তার লোকদের ভাইরাস থেকে বাঁচার জন্য সমস্ত জিনিসপত্রই ছিল, তাই তারা সুরক্ষিত থাকে। এরপর মার্ক ইনফেক্টেড মানুষদের একটি লিস্ট তৈরি করে। এভাবে করে দ্বীপের মধ্যে যখন 513 জন সুস্থ মানুষ থাকে তখন প্ল্যান মোতাবেক সমস্ত ইনফেক্টেড মানুষদেরকে দ্বীপ থেকে বের করে দেয়া হয়। এভাবেই শুরু হয়েছিল হেলগোল্যান্ড দ্বীপের যাত্রা। এরপর আমরা বর্তমান সময়কে দেখতে পাই। মার্ক এখানে তার ছেলেকে সমস্ত ঘটনা খুলে বলে যে সে কতটা স্বার্থপরের মতো কাজ করেছিল, যে সবকিছু সে শুধুমাত্র লিনাসের জন্যই করেছে, কারণ সে লিনাসকে অনেক ভালোবাসে। এরপর সে লিনাসকে বলে যে লিনাসের তার বাবার প্রতি কোনো আক্ষেপ নিয়ে মৃত্যুবরণ করার দরকার নেই, কারণ লিনাস এখন দ্বীপবাসীকে সমস্ত সত্যিটা জানাতে যাচ্ছে। মার্ক এই বিষয়ে লোরার সাহায্য চাইলে লোরাও সমস্ত সত্যিটা সকলের সামনে বলতে রাজি হয়। এদিকে ডেনিলা এখানে মার্ককে জানায় যে তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এখানে আর্ল তার সমস্ত লোকদেরকে নিয়ে আসছে এই জায়গার লিডার হতে। ডেনিলা জানায় যে সে আর্লের টিমেরই সদস্য, আর আর্ল অনেক ভালো একজন মানুষ, তাই সেই দ্বীপে আসলে আর কোনো অন্যায় অবিচার থাকবে না। তারা সবাই খুব ভালোভাবে জীবনযাপন করবে। আর আর্ল নাকি তার সঙ্গে করে ভ্যাকসিনও নিয়ে আসছে, তাই মার্কের ছেলে লিনাসও সুস্থ হয়ে যাবে। অন্যদিকে আমরা আর্লকে দেখতে পাই। আর্ল স্পার্ক নামে যে ছেলেটির সঙ্গে ডিল করেছিল সেই ছেলেটি তাকে সেই জাহাজে নিয়ে এসেছে যেখানে ভ্যাকসিন এবং সেই বিশাল বড় একটি ল্যাব ছিল। আর্ল এটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর সে তার সমস্ত লোকদেরকে নিয়ে সোজা হেলগোল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। অর্থাৎ হেলগোল্যান্ডে এখন আর কোনো অন্যায় অবিচার থাকবে না। সেখানকার সমস্ত মানুষই এখন সুখে শান্তিতে তাদের জীবনযাপন করবে। সমস্ত দুঃখ কষ্ট ভুলে শুরু হবে তাদের এক নতুন জীবন।